নমস্কার বন্ধুরা, ইচ্ছে ডানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার। এখন আমি আছি সুইজারল্যান্ডের অন্যতম একটি বড় শহর জুরিকে। এই বাড়িটাতে দুটো রাত ছিলাম। সকাল হতেই আবার আমাদের তল্পা গুটিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের চেক আউটের সময় হচ্ছে সকাল 11টা, আর এখনই সকাল 7:30 মতো বাজে। এখনই যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার আগে চাবিটাকে ড্রপ বক্সে রেখে দিয়ে গেলাম। আমাদের আগের প্ল্যান অনুযায়ী আজকে সকালে আমাদের চলে যাওয়ার কথা ছিল ইতালি দেশে মিলান শহরে, তো সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য আজকে আমাদের রাতে থাকার জন্য এখানে একটা বাড়ি ভাড়া নিতে হয়েছে। আর সেই বাড়িটা হচ্ছে এখন যে বাড়িটাতে ছিলাম তার ঠিক পেছনের দিকটাতেই। তবে এক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, এখানে যে কোনো বাড়িতেই ঢোকার সময় হচ্ছে দুপুর 3:30 4টে, তার আগে আমি ঘরেতে ঢুকতে পারবো না। আর 3:30 4টে মানে প্রায় দিন শেষ হয়ে গেল। আর আমাদের এত লাগেজ আছে, ওই লাগেজগুলো নিয়ে আমরা ঘুরতেও পারবো না। তাই ডিসিশন নিলাম এই স্টেশনে যে লাগেজ লকারগুলো থাকে সেখানে দিয়ে আমাদের জিনিসগুলো সব রেখে দিয়ে আমরা সারাদিন ধরে ঘুরে আসবো, আর রাতে আসার সময় ওটাকে নিয়ে নতুন বাড়িতে ঢুকবো। এই ঠিক যেরকম জার্মানি ঘুরতে গেছিলাম ঠিক সেই রকমভাবে। এই যে চলে এসেছি এখানকার স্টেশনেতে। একদম উপরের তলাটা হচ্ছে এরকম লাগেজ রুম। এই যে এখানে আমরা ডবল এক্সেল এই লকারটাকে ভাড়া নিয়েছি সারাদিনের জন্য। রাতে আসে আবার এখান থেকে জিনিসগুলো নিয়ে যাব। চলুন এবার বেরিয়ে পড়ি। তবে জুরিকের ওয়েদার কিন্তু একেবারেই বাজে। কালকেও ছিল পুরো বৃষ্টি, আর আজকেও হচ্ছে দেখুন সকাল থেকেই মেঘলা ওয়েদার, মাঝে মাঝে এক ফোঁটা দুফোঁটা করে বৃষ্টিও পড়েছে। এই দেখুন না, আকাশটাকে দেখি কেমন ভয় লাগছে। মনে হচ্ছে যে কোনো সময় মুষলধারে বৃষ্টি শুরু হবে। এখন আমরা ওয়েট করে আছি ক্রুজের জন্য। এই যে বলতে বলতে আমাদের জাহাজও হাজির। এই জাহাজে করেই যাবো আমরা ফিফা মিউজিয়াম। এখন শুধু এখানকার ওয়েদার খারাপ এরকম নয়, এই আমরা যেসব জায়গাতে ঘুরে আসলাম রোদ ঝলমলে আকাশে, সেই জায়গাগুলোও কিন্তু এখন এইভাবেই বৃষ্টি পড়ছে। এখন শুধু আমি ভাবছি, ভাগ্যিস ইন্টার এখানে তো বেশিরভাগ সময়টাই আমাদের আউটডোরই ছিল, তো সেক্ষেত্রে যদি এরকম বৃষ্টি পড়তো তখন কি হতো। সুইজারল্যান্ডে সবচেয়ে বড় দুটো শহরের মধ্যে একটা হলো জুরিক আর একটা হলো জেনিভা। আর ওই দুটো জায়গাতেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। তাই কোনো মানুষ যদি প্লেনে করে সুইজারল্যান্ড বেড়াতে আসেন তাহলে এই দুটো জায়গাকেই প্রথম ঠিকানা হিসেবে বেছে নেন। আর এদিকে আমরাও জাহাজে উঠে পড়েছি। আর চারদিকটা দেখুন পুরো ফাঁকা। এমনিতেই তো পুরো মেঘলা ওয়েদার, তার মধ্যে আবার এই বৃষ্টি প্রায় পড়বো অবস্থা। তার জন্য সামনের ডেকটা দেখছি পুরো ফাঁকা রয়েছে, আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, তাতে যেন আরও ঠান্ডা লাগছে। এটা যেহেতু শহর, তার জন্য এই সবুজের আবহাওয়াটা দেখছি বড্ড কম। আর আমরা যেহেতু এই সুইজারল্যান্ড ট্রিপের বেশিরভাগ সময়টাই ছিলাম গ্রামের দিকে, চতুর্দিক পাহাড় দ্বারা আবৃত ছিল, এখানে সেটা দেখছি একেবারেই নেই। শুধু এরকম বড় বড় ট্রাম। আর এই যে দেখুন এই রাস্তাগুলোতে প্রচুর এই ট্রাম লাইন পাতা রয়েছে, প্রায় প্রত্যেক 10 সেকেন্ডে এখান দিয়ে গাড়ি যাচ্ছে। শহর বলেই বোধ হয়। তবে আমরা যখন সুইজারল্যান্ডে প্রথম পা দিয়েছিলাম, বার্ন স্টেশন মানে এখানকার রাজধানী, ওখানেও ঠিক এরকমই দেখেছিলাম। এই যে চলে এসেছি, এই বিল্ডিংটাই হচ্ছে ফিফা মিউজিয়াম। এটিই হলো ফুটবলের সদর দপ্তর। তাই মিকুর বাবার মনে হয় এখানে না আসলে নাকি জুরিকা সেটাই ইনকমপ্লিট থেকে যাবে। তো তার জন্য এখানে আজকে আসা, যদিও আমি ফুটবলে কিছুই বুঝি না। প্রথমে এসেই টিকিটগুলো কিনে নিলাম। টিকিটের সাথে সাথে দুটো টোকেনও দিয়েছে। এগুলো সাথে জিনিসগুলোকে রেখে দেওয়ার জন্য যে লকারটা আছে সেগুলোর জন্য। এখানকার লকারগুলো বেশ কালারফুল, আর প্রত্যেকটা লকারেতে ফুটবল প্লেয়ারদের নাম লেখা রয়েছে। এই মিউজিয়ামটা যেহেতু অনেকটাই বড়, ওরাও এদিক ওদিক খেলবে, তাই যাতে হারিয়ে না যায় এই এয়ারট্যাগটাও লাগিয়ে দিলাম। চলুন এবার ভেতরে যাই। এই মিউজিয়ামের মধ্যে ফুটবল সংক্রান্ত যাবতীয় জিনিস সব কিছু এখানে সংরক্ষিত আছে। তাই যারা আছেন ফুটবল প্রেমী মানুষ তারা এই জায়গাতে আসতে চান। আর ওই ফুটবল সংক্রান্ত সমস্ত কিছুই নিজের চোখে দেখা বা কিছু কিছু জিনিস হাতে ধরে দেখার মধ্যে তো একটা আলাদা আনন্দই থাকে। আর এই দিকটাতে দেখলাম পৃথিবীর সব দেশে জার্সি রয়েছে। আমিও খুঁজছিলাম আমাদের দেশে জার্সিটা কোথায়। এই যে খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। এখানে দেখলাম অ্যালফাবেটের লেটার অনুযায়ী সব জার্সিগুলো রাখা রয়েছে। মানে প্রথমে এ দিয়ে যেসব দেশের নাম আছে সেইগুলো প্রথমে, তারপরে এ বি সি ডি করে এইরকম এ থেকে জেড পর্যন্ত সব দেশে জার্সি রাখা রয়েছে। এই যে সামনে যে ফুটবলের ছবিগুলো দেখছেন ওইগুলো হচ্ছে সবই বিশ্বকাপে ব্যবহৃত ফুটবল। আর তার মধ্যে উইনিং দলের প্লেয়ারদের সিগনেচার করা রয়েছে। যেটা না দেখলেই নয়, ওয়ার্ল্ড কাপের ট্রফি। এই যে আপনারা তো জানেনই এই ট্রফিটাই প্রত্যেক বছরে এখানেই থাকে। এই রেপ্লিকা যে দলটা জেতে সে দলকে দেওয়া হয়। এর ঠিক উল্টো দিকেই রয়েছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের ট্রফি। এই যে যদিও এটা নিয়ে মানুষের উদ্দীপনা একটু কমই আছে, তবে দেখতে কিন্তু দেখুন এটাই বেশি সুন্দর লাগছে। তাই যারা ফুটবল খেলা ভালোবাসেন তারা এখানে আসলে অবশ্যই এই জায়গাটাতে একবার আসবেন।
ফুটবল প্রেমীদের কাছে এই জায়গাটা স্বর্গ বলতে পারেন। এই খেলাটা সম্পর্কে যেহেতু আমি সেরকম কিছু বুঝি না, এই জায়গাটা অনেকটাই বড়, ঘুরতেও অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি একটা চেয়ারে বসেছিলাম। ওরা তিনজনেই যা ঘুরে ঘুরে দেখার সেটা দেখেছে। আর বাচ্চাদের উদ্দেশ্যে অনেকগুলো খেলার জায়গাও রয়েছে, যেখানে তারা নিজেদের মতো করে ফুটবল খেলতেও পারবে। এই মিউজিয়ামটা থেকে প্রায় 1.5 ঘন্টা পর বেরোলাম, আর বেরিয়ে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এর মধ্যে তো ঘুরে বেড়ানো যায় না, তার জন্য ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটাও হচ্ছে একটা মিউজিয়াম। এবং এটা কিন্তু ছোটোখাটো কোনো মিউজিয়াম নয়, এটা সুইজারল্যান্ডের সবচেয়ে বড় মিউজিয়াম, আর পুরো ইউরোপের মধ্যে একদম টপ মিউজিয়ামগুলোর মধ্যে একটি। এটির নাম হলো ল্যান্ডেস মিউজিয়াম। আর এটি আয়তনটা দেখেছেন কত বড়। এখানে শুনেছি অনেক বিখ্যাত সিনেমারও শুটিং হয়েছে। চলুন এবার ভেতরে যাই। যে ঢুকে টিকিটও নিয়ে নিয়েছি। এই জাদুঘরটাতে সুইজারল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি আর এই হস্তশিল্পের বিশাল সংগ্রহ আছে। এমনিতেই তো ইউরোপের ইতিহাস বেশ বিখ্যাত, তার সাথে সাথে এই দেশটার ইতিহাস সম্পর্কে একটু কিছু জানা হয়ে যাচ্ছে। এখানকার মানুষদের জীবনযাপন, কেমন ড্রেস পরতো, কী ধরনের বাসনকোসন ইউজ করতো, এইগুলো দেখছি সব এখানে রয়েছে। বিল্ডিংগুলো যে এতটা পুরনো দেখে কিন্তু বোঝার উপায় নেই। প্রাচীন স্থাপত্য আর আধুনিক নকশার একদম চমৎকার মেলবন্ধন। ইউরোপের মানুষজন যে কতটা শৌখিন, তাদের এই ব্যবহৃত জিনিসগুলো দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর নকশা, আর এই হাতের কাজগুলো দেখুন। আর এই জায়গাটাতে আসতেই গাটা কেমন ছমছম করে উঠল। দেখুন উপরে ছবিগুলো কীরকম ভয়ঙ্কর, শুধু রক্ত, খুন এই ধরনের ছবি। আর নিচে যে স্ট্যাচুগুলো রয়েছে তাদের একটাতেও মাথা নেই। আগেকার দিনে শাড়ি দেখলাম, বাসনপত্র দেখলাম, এবার চলুন দেখি আগেকার দিনে মানুষজন কেমন গয়নাগাটি পরতো। সামনেই দুলটা দেখুন কি সুন্দর। এই কানেরটা দেখছিলাম আর ভাবছিলাম এখনকার দিনে মানুষজন কিন্তু আবার এই ধরনের গয়নাই বেশি পছন্দ করছেন। এই কানের এবং কানের সাথে আবার যে এই মাথার যে টানাটা, সেটা দেখুন কতকাল আগেও মানুষজন ব্যবহার করতো, আবার সেইগুলোই যেন ফিরে ফিরে আসছে। তবে শুধু সোনার জিনিসই না, জামা কাপড়ও দেখছি পুরনো জিনিসগুলোই আবার নতুনভাবে নতুন মোড়কে ফিরে আসছে, আর মানুষজন কিন্তু এগুলো বেশ পছন্দও করছেন। এই মিউজিয়ামটা অনেকটাই বড়, আমরা কিছুটা অংশ দৌড়ে দৌড়ে দেখেছি, তো সব তো আর আপনাদের দেখানো সম্ভব না, তাহলে 1 ঘন্টাই কেটে যাবে। আমরা শুধু ওয়েট করছিলাম কখন একটু সূর্য উঠবে বা বৃষ্টিটা থামবে, তাহলে মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা অন্য জায়গাতে যাব। এই জুরিকে আসার পর থেকে আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতেই পেলাম না, শুধু ওই বৃষ্টি, মেঘলা আকাশ, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইনডোর জায়গাগুলোকেই চুজ করতে হয়েছিল। এখন আমি মনে মনে ভাবছি ভাগ্যিস ইন্টারলেখানে এরকম ওয়েদার আমরা পাইনি। তবে এটাও ঠিক যে প্রকৃতির উপর তো আর কারোর হাত থাকে না, যা হবে সেটাকেই মানিয়ে নিয়েই চলতে হবে। সুইজারল্যান্ডে যে কটা জায়গাতে গেছি কোথাও এরকম রাস্তার ধারেতে খাবার বিক্রি করতে দেখিনি, তবে এখানে জাস্ট ডেমো হিসাবে কিছু জিনিস রাখা আছে, আসল জিনিসগুলো হয়তো ওই দোকানের ভেতরে। কুপ বলে যে দোকানটি দেখলেন ওর ভেতরেতেই আছে। চলুন, আমাদের বাড়ির পাশে তো একটা দেখলাম গ্রসারি মার্কেট রয়েছে, আমরাও যাওয়ার সময় আজকে কিছু বাজার করে যাব। এখন আমরা যাচ্ছি এখানকার ওল্ড টাউনটা দেখতে। মিকার মতনই আমারও এই রাস্তাতে আসার পরই মনে হলো এটা যেন প্যারিসের কোনো একটা রাস্তায় চলে এসেছি। ওল্ড টাউন হলো মধ্যযুগের এক ঐতিহ্য বহন করছে। সুইজারল্যান্ডের বেশিরভাগ জায়গাতেই তো নর্মাল রাস্তা দেখা যায়, তবে মাঝখানে এই রাস্তাটি হলো কবলস্টোন স্ট্রিট, আর রাস্তার দুধারে রয়েছে বাড়ি। ওই বাড়ির নিচগুলোতে সবই কিন্তু ব্র্যান্ডেড দোকান রয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটি সুইজারল্যান্ডের অন্যান্য জায়গার থেকে একটু অন্যরকম করে তুলেছে, তাই পর্যটকরা এখানে আসলেই এই জায়গাটি একবার ভিজিট করে যায়। আমাদেরও আগে আসার কথা ছিল, ওয়েদার খারাপ থাকার জন্য এই আউটডোর অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারিনি, আর এই জায়গাটি ঘুরতে সময় লাগে অনেকটা। তো এখন আমাদের হাতে অতটা সময়ও নেই, তো সারাদিনে যেভাবে বৃষ্টি পড়ছিল মনে হচ্ছিল সূর্যি আমার দেখাই পাওয়া যাবে না। যাক, এই শেষ মুহূর্তে যে একটু রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এটাই আমাদের কাছে অনেক। তাই এখন আমরা এসেছি, পুরোটা আমাদের আগে প্ল্যান অনুযায়ী হয়তো ঘুরতে পারবো না, কিন্তু একটু উঁচু থেকে পুরো শহরটা কেমন সেটা একটু দেখে যেতে পারবো। এই জায়গাটিতে আসার জন্য মাটি থেকে অনেকটা উপরে উঠতে হয়েছে। এই যে পাখির চোখ দিয়ে এবার দেখা যাচ্ছে পুরো শহরটা, কি অপূর্ব না? এই শহরটাই পুরো পায়ে হেঁটে আমাদের ঘোরার কথা ছিল। আর এই যে সামনে যে নদীটা দেখছেন এটার নাম হলো লিমাত নদী।
আর নদীর ওপারটাতেই যে চার্চ রয়েছে, ওই চার্চটা আমি অনেক ভিডিওতেই দেখেছি। আর তার সাথে এই সাইডটাতে রয়েছে টুইন টাওয়ার। এই জায়গাটা নাকি খুবই সুন্দর, তবে অবশ্যই রোদ ঝলমলে আকাশ হতে হবে। ইউরোপে এই রকম দিনের সংখ্যা কিন্তু বড্ড কম। যা হয় এই গ্রীষ্মকালে, বাকি প্রত্যেকটা ঋতুতেই বেশিরভাগ সময়টাই থাকে এই মেঘলা আকাশ। সেই জন্যই বেশিরভাগ মানুষই এই গ্রীষ্মকালটাকেই বেছে নেয় আসার জন্য। এখানে একটা ছোট্ট মতো পার্ক আছে, ছেলেরাও একটু অল্প করে খেলে নিল। আর চতুর্দিক দেখুন প্রচুর গাছ রয়েছে এখানে। এমনিতে এখানে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। এখন আকাশে রোদ রয়েছে বলে জ্যাকেটটা অতটা পরতে হচ্ছে না। এদিকে স্টেশনেও চলে এসেছি। এখন আমরা যাব জুরিক স্টেশন। আমাদের লাগেজগুলো রাখা আছে, ওইগুলো নিয়ে যাব আজকে আবার নতুন বাড়িতে। তো তার আগে একটু ভাবলাম বাজারটা করে যাই। আজকে আমাদের এখানকার লাস্ট দিন, মানে কালকে সকালবেলাতেই সুইজারল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি অন্য একটি দেশে। তাই কাল সকালে নিয়ে যাওয়ার জন্য কিছু ব্রেকফাস্ট তো বানাতে হবে, সেগুলোর জন্য এসেছি দোকানে। আর এটা হচ্ছে একটা বাংলাদেশি দোকান। আগের একটি ব্লগে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে সুইজারল্যান্ডে বাঙালি খাবার পাওয়া যায় কি না। আমরা ইন্টারলেকনে থাকার সময় অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট চোখে পড়লেও বাঙালি খাবার সেরকম দেখতে পাইনি। আর জুরিকে এসেই চোখে পড়ে গেল এই বাংলাদেশি দোকানটি। এখানে অনেক রকম মাছ রয়েছে। মাছের দোকান যেহেতু আছে, নিশ্চয়ই আশেপাশে অনেক বাঙালিও এখানে আছে। আসলে এটা তো শহর, আর জায়গাটা অনেকটাই বড়। অন্য জায়গার তুলনায় এখানে লোক সংখ্যাও অনেকটা বেশি। এখানে দেখলাম বাংলাদেশি ব্র্যান্ডের তো সব কিছু রয়েছে, তার সাথে সাথে আমাদের দেশেরও কিছু মশলা রয়েছে, যেমন সানরাইজ এই ধরনের কিছু ব্র্যান্ডও চোখে পড়লো। তবে আমার আজকে এখান থেকে কিছুই কেনার নেই, শুধুমাত্র চোখের দেখাই দেখতে আসলাম বলতে পারেন। এই পাশেই ছিল মিগ্রোস, ওখান থেকে মোটামুটি আমাদের আজকের বাজার করে নিয়েছি। আর এইদিকে দেখুন কত হরেক রকমের মিষ্টি। চলুন এখন আর বেশি সময় নষ্ট করব না, আবার নতুন বাড়ি খুঁজে সেখানে যেতে হবে। আর যাওয়ার আগে আজকে একবার ডিনারটাও কিনে নিয়ে যাব। এখানে তো কোনো বাড়ির চাবি তো একদম সরাসরি দিয়ে দেয় না, একদম মেল বক্সে কত রকম পিনকোড দিয়ে তারপর সেটা পেতে হয়। যাই হোক, নতুন বাড়িতে আমরা চলে এসেছি। আগের বাড়িটারই একদম পেছনের দিকে হচ্ছে এই বাড়িটা। আসতে খুব একটা বেশি সময় লাগেনি। আসার সময় মিগ্রোস থেকে কিছু বাজারও করে নিয়ে আসলাম। একটা চিজের প্যাকেট, একটা পপকর্নের বিস্কিট, আর তার মধ্যে আবার চকলেটের লেয়ার রয়েছে, বেশ খেতে ভালো লাগে। আর কিছু পাউরুটি। ট্রেনে যেহেতু অনেকক্ষণ সময় ধরে যেতে হবে, কিছু ছোটোখাটো স্ন্যাক্স, আর তার সাথে একটু সফট ড্রিঙ্কস, 10টা ডিমের প্যাকেট, আর এই দুধ। যতটা পারবো কালকের জন্য বানিয়ে নিয়ে যাব খাবার। আর বাকিগুলো সবই তো ডিসকার্ড করে যেতে হবে, কারণ এক দেশ থেকে অন্য দেশে গেলে কোনো লিকুইড খাবার তো নিয়ে যাওয়া যায় না, সবই তখন ফেলে দিয়ে যেতে হবে। তাই যতটা পেরেছি একদম কম সংখ্যক জিনিসই নিয়ে এসেছি। আজকে যেহেতু আর রান্না করার কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কাল আবার সকাল সকাল বেরোতে হবে। আর এমনিতেই কোথাও যাওয়ার থাকলে রাতে ঘুমটাও ঠিক ভালো করে হয় না। আজকে রাতটা যেহেতু ইতালি দেশে থাকার কথা ছিল, তো আগেই আমরা ভেবে রেখেছিলাম ওখানকার পিৎজা পাস্তা তো খুবই ফেমাস, তো আর ওটা আমরা খেতে বেশ ভালোবাসি, তাই ওখান থেকেই পিৎজা পাস্তাটা আজকে অর্ডার করব। তো সেটা তো ওখানে খাওয়া হলো না, তো এখানকারই একটা ইতালিয়ান রেস্টুরেন্ট থেকে পিৎজা আর পাস্তা দুটোই কিনে নিয়ে এসেছি। অনেকগুলো দোকান ঘুরে তারপরে এই দোকানটা থেকে কিনেছি, কারণ এখানে বেশিরভাগ দোকানেতেই আমরা যে মাংসগুলো খাই না সেইগুলোই বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। এই দুটো জিনিসটাতে দাম পড়েছে প্রায় 70 সুইস ফ্র্যাঙ্ক, মানে আমাদের দেশের টাকাতে ওই 7,500 টাকা মতো। তবে টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আজ তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি।